अस्सलाम वालेकुम गाइस, मैं हूँ आपका होस्ट कामरान और मेरे साथ मौजूद है शबीर भाई। आज हम आपके लिए लेके आए एक न्यू वीडियो। उससे पहले हमारे चैनल को सब्सक्राइब कर दें। चैनल का नेम है रिएक्ट ऑन बंगला, जिस पे हम आपकी फरमाइशी वीडियोस लेके आते हैं आपके लिए। जो भी व्यूवर्स हमारे कमेंट करते हैं, हम उनकी उस कमेंट के मुताबिक उसके लिए वीडियो लेके आते हैं और वीडियो को एंजॉय करते हैं। तो आज की वीडियो हम आपके लेके आए हैं जी, अमेजिंग टॉप 10 ब्यूटीफुल प्लेस टू विजिट टू बंगोरा। बगोरा। जी हाँ। तो इसमें हम देखेंगे कि इसमें कौन से खूबसूरत जो प्लेसेस हैं। ठीक है, तो चलिए तो वीडियो करते हैं स्टार्ट। आपने अपना मोस्ट टॉप वन बताना है कमेंट में कि आपको 10 में से कौन सी अच्छी लगी। हम अपना वीडियो के बाद राय देंगे कि हमें कौन जी सी अच्छी लगी। तो चलते हैं हम अपनी वीडियो की तरफ। অনেকে এটিকে উত্তরাঞ্চলের একটি প্রধান বাণিজ্যিক শহর বলে। ব্রিটিশ শাসনামলের পূর্বে বগুড়া ছিল মুঘল সাম্রাজ্যের বঙ্গপ্রদেশের রাজধানী এবং সে সময় এই শহরকে বলা হতো পুন্ড্র নগরী। এই শহরে বাংলাদেশের প্রধান তিনটি পুরাকেন্দ্রগুলোর একটি অবস্থিত, যা মহস্থানগড় নামে পরিচিত। বগুড়া শহরের দর্শনীয় স্থানসমূহ এবং পর্যটন কেন্দ্রসমূহ নিয়ে আজকের এই প্রতিবেদন। নম্বর 10, মহস্থানগড়। মহস্থানগড় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। প্রাচীন পুন্ড্র নগরীতে প্রায় 4000 বছর পুরাতন স্থাপনা রয়েছে। মৌর্য এবং গুপ্ত রাজারা মহস্থানগড়কে প্রাদেশিক রাজধানী হিসেবে ব্যবহার করতেন। পরবর্তীতে পাল রাজা পুন্ড্র নগর বা মহস্থানগড়কে মূল রাজধানী হিসেবে ব্যবহার করেন। সমস্ত মহস্থানগড়ে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক স্থান ও গুরুত্বপূর্ণ স্থাপনা। এদের মধ্যে রয়েছে বৈরাগীর ভিটায় দুটি মন্দিরের অবশিষ্টাংশ, খোদারা পাথার ভিটা, কালীদহ সাগর ও পদ্মা দেবীর বাসভবন, শিলা দেবীর ঘাট, জিউত কুণ্ডকূপ, মানকালের দ্বীপে 15 গম্বুজ বিশিষ্ট মসজিদের অবশিষ্টাংশ, গোবিন্দ ভিটা, তোতারাম পণ্ডিতের ধাপ এবং গোকুল মেদ, যা বেহুলার বাসরঘর অথবা লক্ষিন্দরের মেদ নামেও পরিচিত। এছাড়া আরও যা যা দেখতে পারেন: ইস্কান্দারের ধাপ, খুলনার ধাপ, মাহি সোয়ার মাচার শরীফ, ভীমের জঙ্গল, যোগীর ভবন, অরোরা, তেঘর, রোজাকপুর, মাথুরা, মহস্থানগড় জাদুঘর এবং পরশুরামের প্রাসাদ। গোকুল মেদ। গোকুল মেদ বগুড়া সদরের গোকুল নামে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মহস্থানগড় থেকে মাত্র 1.5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই স্থানটি জনসাধারণের কাছে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর। অনেকে আবার এটিকে লক্ষিন্দরের মেদ নামেও আখ্যায়িত করেছেন। এনজি মজুমদার কর্তৃক 1934 থেকে 36 সাল পর্যন্ত চালানো খনন কার্যের ফলে এখানে একটি মন্দিরের ভিত্তি উন্মোচিত হয়। এই মন্দিরে গুপ্তযুগ অর্থাৎ 6 থেকে 7 শতকের কিছু পোড়ামাটির ফলক পাওয়া যায়। পরবর্তীতে সেন যুগে গোকুল মেধে একটি মন্দির নির্মাণ করা হয়েছিল। মন্দির থেকে প্রাপ্ত একটি সোনার পাত ধারণা করা হয় এটি একটি শিব মন্দির ছিল। বেহুলার বাসরঘর বা একটি অসাধারণ স্থাপনা, যা 809 থেকে 847 খ্রিস্টাব্দে দেবপাল কর্তৃক নির্মিত একটি বৌদ্ধ মঠ। মূল স্তূপের পশ্চিমার্ধে প্রচলিত বাসরঘরের স্মৃতিচিহ্ন রয়েছে। পূর্বার্ধে আছে 24 কোণ বিশিষ্ট একটি চৌবাচ্চার ন্যায় দেখতে একটি গোসলের স্থান। নাম্বার 8, পোড়াদহ মেলা। বগুড়া জেলার গাবতলী উপজেলার ইসামতি নদীর তীরবর্তী পোড়াদহ নামক একটি স্থানে প্রতি বছর এক ঐতিহ্যবাহী লোকজ মেলার আয়োজন করা হয়। প্রায় 400 বছর ধরে ধারাবাহিকভাবে আয়োজিত প্রাচীন এই মেলাটি পোড়াদহ মেলা নামে পরিচিত। বগুড়া শহর থেকে পোড়াদহ মেলার প্রাঙ্গণের দূরত্ব মাত্র 11 কিলোমিটার। পোড়াদহ মেলা কত সালে শুরু হয় সে সম্পর্কে সঠিক তথ্য জানা না গেলেও 16শো শতাব্দীকে এই মেলার উত্থান হিসেবে মানা হয়। জানা যায় প্রায় 400 বছর আগে হঠাৎ মেলার স্থানে থাকা বটবৃক্ষের নিচে এক সন্ন্যাসীর আগমন ঘটে। ধীরে ধীরে সেখানে অন্যান্য সন্ন্যাসীরাও আসতে শুরু করে এবং এখানে একটি আশ্রম প্রতিষ্ঠা করা হয়। ফলে জায়গাটি এলাকার হিন্দু সম্প্রদায়ের কাছে তীর্থস্থানে পরিণত হয়। তখন থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন মাঘ মাসের শেষ 3 দিনের মধ্যে আগত বুধবার সন্ন্যাসী পূজার আয়োজন শুরু করে। সন্ন্যাসী পূজায় দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তদের সমবেত হতে শুরু করে। পর্যায়ক্রমে পূজা অনুষ্ঠানের দিনটি গ্রাম্য মেলার রূপ লাভ করে। পরবর্তীতে সন্ন্যাসীরা এই স্থান ত্যাগ করে চলে গেলেও স্থানীয় হিন্দুরা সন্ন্যাসী পূজার আয়োজন করে চলেছে। নাম্বার 7, বিহার ধাপ। বিহার ধাপ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত প্রত্নতাত্ত্বিক একটি স্থান। নাগর নদীর পাশ ঘেঁষা এই স্থাপনাটি স্থানীয়দের কাছে তোতারাম পণ্ডিতের ধাপ বা তোতারাম পণ্ডিতের বাড়ি নামে সুপরিচিত।
ধারণা করা হয় এই বিহারটি দ্বিতীয় নির্মাণ যুগের একটি নিদর্শন এবং আনুমানিক 11 থেকে 12 শতকের মধ্যে এ প্রত্নস্থলের পতন ঘটে। চীনা পরিব্রাজকে হিউয়েন সাংয়ের বিবরণে মাটির নিচ থেকে আবিষ্কৃত উঁচু টিলাকৃতির বিহার ধাপের কথা উল্লেখ করা হয়েছে। বিহার ধাপ থেকে প্রায় 1000-এরও বেশি বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। এদের মধ্যে সুলতান সিকান্দার শাহের রৌপ্য মুদ্রা, ব্রোঞ্জের ধ্যানমগ্ন বৌদ্ধ মূর্তি, কাচের পুঁতি, 7টি পোড়ামাটির ফলকচিত্র, পোড়ামাটির সিলমোহর, ধূপধানে, পিরেজ, মাটির পাত্র এবং নকশা অঙ্কিত ইট উল্লেখযোগ্য। নাম্বার 6, পরশুরামের প্রাসাদ। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মস্তানগড়ের সীমানায় আবিষ্কৃত প্রাচীন সভ্যতার অন্যতম এক নিদর্শনের নাম পরশুরামের প্রাসাদ। মহাকালী কুণ্ড থেকে 200 মিটার উত্তরে এই প্রাসাদের অবস্থান। এখানকার শেষ হিন্দু রাজা ও বিষ্ণুর ষষ্ঠ অবতার ও পরশুরামের নামানুসারে এই প্রাসাদের নামকরণ করা হয়। স্থানীয়দের কাছে যা হিন্দু নৃপতি পরশুরামের প্যালেস নামে পরিচিত। মূলত 750 থেকে 1124 সাল পর্যন্ত পাল রাজাগণ এই অঞ্চলে রাজত্ব করেন। 1961 সালে খনন করে পাল, মুসলিম এবং ব্রিটিশ আমলের বিভিন্ন নিদর্শন পাওয়া যায়। ধারণা করা হয় পরশুরামের প্রাসাদে পাল আমলের নির্মিত ইমারতের ধ্বংসাবশেষ রয়েছে। এছাড়া এই স্থান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুদ্রা, পোড়ামাটির নকশি ইট, পাল আমলের বিভিন্ন ভবনের ধ্বংসাবশেষ, বিষ্ণু পটের ভাঙা অংশ ও মৃতপাত পাওয়া যায়। আর সুলতানি আমলের নিদর্শনের মধ্যে রয়েছে পোড়ামাটির ফলক, প্রস্তর নির্মিত বিষ্ণু পটের ভগ্নাংশ এবং কড়ি। নাম্বার 5, মানকালীর কুণ্ড। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় রয়েছে প্রাচীন সভ্যতার এক অন্যতম নিদর্শন মানকালীর কুণ্ড। 60-এর দশকের শুরুর দিকে তৎকালীন পাকিস্তান প্রত্নতত্ত্ব মস্তানগড়ের উঁচু ঢিলার উপর বিদ্যমান এই নিদর্শনকে প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে নথিভুক্ত করে। মস্তানগড়ের মজা পুকুরের পূর্ব পারে অবস্থিত মানকালী কুণ্ড ডিবিতে প্রবেশ করলে প্রথমেই নজরে পড়ে ঢিবির তথ্য সম্বলিত একটি সাইনবোর্ড। তার পাশে রয়েছে ছোট্ট একটি জলাশয়। এই জলাশয়কে কুণ্ড বা কূপ বলা হয়। জলাশয় ও ঢিবিকে একত্রে মানকালীর কুণ্ড নামকরণ করা হয়েছে। ধারণা করা হয় এই স্থানে সর্বপ্রথম রাজা মান সিং ও তার ভাই তান সিং একটি মন্দির নির্মাণ করেন। পরবর্তীতে ঘোড়াঘাটের জমিদারগণ এখানে মসজিদ নির্মাণ করে। আবার এই একই স্থান থেকে পাওয়া জৈন প্রতিমা দেখে অনেক প্রত্নতাত্ত্বিকগণ ধারণা করেন একসময় ঢিবিটি জৈন ধর্মগুরুদেরও আবাসস্থল ছিল। 1965 থেকে 1966 সাল পর্যন্ত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে এখানে খনন কাজ শুরু করা হয়। মানকালীর কুণ্ড ধাপ থেকে আবিষ্কৃত নিদর্শনগুলির মধ্যে সুলতানি আমলের একটি মসজিদের ধ্বংসাবশেষ, পাল যুগে নির্মিত একটি মন্দিরের ধ্বংসাবশেষ ও বেশ কিছু ছোট ছোট প্রত্নতাত্ত্বিক বস্তু রয়েছে। এছাড়া উত্তরাঞ্চলীয় কালো চকচকে মৃত পাতের খণ্ডাংশ, শুঙ্গযুগের পোড়া মাটির ফলক, জৈন প্রতিমা, ব্রোঞ্জের গণেশ ও কিছু নকশাকৃত ইটের টুকরা। নম্বর 4, ভাসু বিহার। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মস্তানগড় থেকে 6 কিলোমিটার দূরে বিহার গ্রামের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভাসু বিহার অবস্থিত। বগুড়ার স্থানীয় বাসিন্দারা নাগর নদীর পশ্চিমের এই জায়গাটিকে নরপতির ধাপ হিসেবে চেনেন। ভাসু বিহার থেকে গুপ্ত যুগের 2টি আয়তাকার বৌদ্ধ বিহার ও কুরুষাকৃতি মন্দির আবিষ্কৃত হয়েছে। 1973 থেকে 1974 সাল পর্যন্ত ভাসু বিহারের প্রথম খনন কাজ করা হয়। খননের মাধ্যমে এখান থেকে 2টি মধ্যমাকৃতির সংঘরাম, একটি মন্দিরের আংশিক অবকাঠামো এবং প্রায় 800টির মতো মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পাওয়া যায়। এদের মধ্যে ছোট মূর্তি, ব্রোঞ্জের বৌদ্ধ মূর্তি, পোড়ামাটির ফলক, সিলমোহর, মূল্যবান পাথরের গুটিকা, নকশাকৃত ইট, ফলক ও মাটির প্রদীপ ইত্যাদি উল্লেখযোগ্য। ভাসু বিহারকে বৌদ্ধ সংখ্যারামের ধ্বংসাবশেষ হিসেবে মনে করা হয়। একসময় ভাসু বিহার বৌদ্ধদের গুরুত্বপূর্ণ ধর্মীয় বিদ্যাপীঠ হিসেবে পরিচিত ছিল। নম্বর 3, ভীমের জাঙ্গাল। প্রাচীন বা মধ্যযুগের প্রথম দিকে উত্তর বাংলার বরেন্দ্র অঞ্চলে নির্মিত একটি সড়ক ও বাঁধ হল ভীমের জাঙ্গাল। দেশের উত্তরাঞ্চলের প্রায় 70 কিলোমিটার এলাকা ও মস্তানগড়ের 3 দিক দিয়ে পরিবেষ্টিত ভীমের জাঙ্গালের গড়গুলোতে ভারতের পূর্বাঞ্চলের গৌরবময় সভ্যতার অসংখ্য কালোত্তীর্ণ ঐতিহাসিক স্থাপনা রয়েছে। প্রাচীনকালে বন্যা প্লাবিত এই অঞ্চলের প্রতিরোধক সড়ক হিসেবে ভীমের জাঙ্গাল ব্যবহৃত হতে বলে ধারণা করা হয়। প্রত্নতাত্ত্বিক দিক থেকে গুরুত্বপূর্ণ ভীমের জাঙ্গালে 36টি মাউন্ট বা গড় রয়েছে, যার মধ্যে গোবিন্দভিটা ও ভাসু বিহার সংরক্ষণ করা হয়েছে। জাঙ্গালের প্রায় প্রতিটি গড়ের নামের সাথে রয়েছে ঐতিহাসিক লোককথা।
স্থানীয়দের মতে ভীমরাজের এক রাজা ভীমের জাঙ্গাল নির্মাণ করেন। অনুমান করা হয়েছে বহিঃশত্রুর আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উদ্দেশ্যে ইটালির বৃত্তাকার দুর্গের সাদৃশ্যে এই জাঙ্গাল নির্মাণ করা হয়। নাম্বার 2, রানী ভবানীর বাপের বাড়ি। বগুড়া জেলার সান্তাহারের ছাতিয়ান গ্রামে রানী ভবানীর জন্মগ্রহণ করেন। সংস্কার এবং সংরক্ষণের অভাবে রানী ভবানীর বাপের বাড়ি আজ ধ্বংসের পথে। ভবানীর 10 বছর বয়সে নাটোরের রাজকুমার রামকান্তের সাথে ভবানীর বিয়ের প্রস্তাব আসে। ভবানীর 3টি শর্তে বিয়েতে রাজি হয়। ভবানীর শর্ত ছিল বিয়ের পর আরও 1 বছর পর্যন্ত তিনি তার বাবার বাড়িতেই থাকবেন, আর সে 1 বছরে ছাতিয়ান গ্রামে প্রতিদিন একটি করে পুকুর খনন করে দিতে হবে। ছাতিয়ান গ্রাম থেকে নাটোর পর্যন্ত লাল চালুর কাপড় দিয়ে ছাউনিযুক্ত নতুন রাস্তা তৈরি করতে হবে, আর এলাকার প্রজাদের ভূমিদান করে তাদের স্বাবলম্বী করতে হবে। ভবানীর শর্তগুলো পালনের চিহ্ন ছাতিয়ান গ্রামে আজও রয়েছে। 1948 সালে রানী ভবানী নাটোরের জমিদারি গ্রহণ করে 1802 সালে পর্যন্ত পরিচালনা করেন। প্রচলিত আছে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র সভায় রানী ভবানীকেও আমন্ত্রণ জানানো হয়, কিন্তু রানী ইংরেজদের বিরোধিতা করেছিলেন। নাম্বার 1, খেরুয়া মসজিদ। বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন খেরুয়া মসজিদ বগুড়া জেলার শেরপুর উপজেলার খন্দকার টোলা এলাকায় অবস্থিত। 1582 সালে জোহর আলী কাকশালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল খেরুয়া মসজিদটি নির্মাণ করেন, তবে মসজিদের নামকরণ নিয়ে সঠিক কোনো ইতিহাস জানা যায়নি। প্রায় 430 বছর পুরনো সুলতানি ও মোগল স্থাপত্য শৈলীর মিশেলে নির্মিত খেরুয়া মসজিদটি চওড়া দেয়াল এবং মিনারের ভিতর কারণে আজও টিকে রয়েছে। খেরুয়া মসজিদের ধনুকের মতো বাঁকা কার্নিশের তলায় সারিবদ্ধ খিলানাকৃতির প্যানেলের কাছে চমৎকার অলঙ্করণ। ইটের বিন্যাস ও খাড়া প্যানেলের মাধ্যমে নান্দনিক সব বৈচিত্র্য তৈরি করা হয়েছে। মিনার, গম্বুজ ও ইটের বৈচিত্র্যময় গাঁথুনি এবং ফুল লতাপাতার নকশা পুরো মসজিদকে দিয়েছে বিশেষ স্বতন্ত্রতা। খেরুয়া মসজিদের সামনে আছে একটি আয়তাকার মাঠ, আর মসজিদের চতুর্দিকে রয়েছে তাল, নারকেল, আম ও কদম গাছের সারি। খেরুয়া মসজিদের মোট জমির পরিমাণ প্রায় 59%। ঐতিহ্যবাহী এই মসজিদে এখনও নিয়মিতভাবে নামাজ আদায় করা হয় এবং খেরুয়া মসজিদটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত রয়েছে। যদি আপনি বগুড়া ভ্রমণ করতে চান, তাহলে ঢাকা থেকে আপনি সহজেই অনেক বাস সার্ভিস পেয়ে যাবেন, যা সরাসরি বগুড়াগামী। বগুড়াতে গেলে সেখানকার দই এবং মিষ্টান্ন অবশ্যই। जी, तो कामरान भाई, हम अपने व्यूअर से पूछेंगे कि आपको 10 में से कौन सी प्लेसेस आपकी फेवरेट है और कौन सी अच्छी लगी, आपको हमें बताएगा। जो मैं रिकमेंड करूंगा, आई थिंक देखने लायक जो मुझे लगा, एक नंबर 10 वाली कुछ अच्छी थी, और नंबर 1 वाली भी और कुछ ठीक नंबर थी। 3 वाली थी। नंबर 3 में जो एंड में जो दिखाया उसने हाँ, बिल्कुल वो लास्ट, बड़ा अच्छा व्यू था उसका। वो एक फेवरेट था पूरी वीडियो में, बिल्कुल। पूरी वीडियो का फेवरेट था मेरे लिए। तो आपको इसमें इस वीडियो में क्या अच्छा लगा, आप मजीद बेहतर जानते होंगे, वहाँ के जी। रहने वाले लोग हैं। मैं ये बंगालियों से मुखातिब हूँ, बांग्लादेश के बंगालियों से मुखातिब हूँ। बाकी हमारे व्यूअर्स कौन किस कंट्री से है वो अपना जी। कमेंट लाजमी कर दिया करें, और स्पेशली अगर उनका कोई है तो हम उस पर भी वीडियो बनाएंगे। जैसे हमने पहले एक वीडियो बनाई थी चौधरी रिहान के नाम के, उसने भाई ने लिंक सेंड किया था एक सॉन्ग का, बहुत प्यारा सॉन्ग था। तो वीडियो काफ़ी लंबी हो चुकी है ऑलरेडी, तो चलते हैं हम अपने फिर अगली किसी और वीडियो में मिलेंगे। तब तक के लिए अपना ख्याल रखिएगा। अल्लाह हाफिज़।